আসসালামু আলাইকুম। তুমি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমরা হিসাব বিজ্ঞানের এমসিকিউ দেখব। হিসাব বিজ্ঞানের আমি এমন কিছু টপিক তোমাকে দেখাবো, এই টপিকগুলো থেকে বন্দুকের গুলি মিস গেলেও এই টপিকগুলো থেকে এমসিকিউ আসা তোমার মিস হবে না। তো প্রথম অধ্যায়ে আমরা তৃতীয় পৃষ্ঠার টপিকটা পড়ি। দেখো, প্রথমে হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। এটা থেকে কিন্তু এমসিকিউ আসে, দুইটা এমসিকিউ আসে। কি এমসিকিউ জানো? যে হিসাব বিজ্ঞানের জনককে। হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে, হিসাব বিজ্ঞানের জনক আসলে ধরা হয় না, তোমাদের বইয়ে হিসাব বিজ্ঞানের জনক ডিরেক্টলি লেখা হয় নাই, কিন্তু বলে যে লুকা পেসি হলো দুতরফা দাখিলা পদ্ধতির জনক। তো উনি কত খ্রিস্টাব্দে এই জিনিসগুলো করছে? উনি 1494 খ্রিস্টাব্দে এই জিনিসগুলো করছে। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখতে হবে না। যে হিসাব বিজ্ঞানের জনক বা দুতরফা দাখিলা পদ্ধতির জনককে লুকা পেসিওলি, এবং এগুলো তিনি 1494 খ্রিস্টাব্দে করছে। প্রথম অধ্যায়ে আরেকটা টপিক থেকে তোমাদের খুব বেশি এমসিকিউ আসে। তুমি জাস্ট বোর্ড কোশ্চেনগুলো খুললে এই টপিকটা থেকে হাজারো এমসিকিউ পাইবা প্রথম অধ্যায় থেকে। সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? একটা তুমি নর্মালি চিন্তা করো, একটা কোম্পানি বা তোমার বাসার ভিতরে বা একটা কোম্পানি হিসাব করো, একটা কোম্পানির ভিতরে অভ্যন্তরীণ অর্থাৎ এটার ভিতরের ব্যবহারকারী কারা? অবশ্যই মালিক তো এক নম্বরে থাকবেই। তারপর হচ্ছে ব্যবস্থাপক। ব্যবস্থাপক হচ্ছে যে সব কিছু ম্যানেজ করে বা সে যে সব কিছু দেখাশোনা করে বা ম্যানেজার, ঠিক আছে, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। তার মানে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? দুইজন, মালিক আর ব্যবস্থাপক। এছাড়া তোমার এমসিকিউর অপশানে যারা থাকবে সে সবগুলো তুমি বাহ্যিক ব্যবহারকারী ধরবা। ঠিক আছে, তো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক আর ব্যবস্থাপক। তো দেখো এবার বাহ্যিক ব্যবহারকারী কারা? বললাম কি, অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক আর ব্যবস্থাপক। আর বাহ্যিক কারা? বাহ্যিক হচ্ছে তোমার ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী। ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী, মানে চারজন। ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক আর ব্যবস্থাপক, আর বাহ্যিক ব্যবহারকারী কি? ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী। কারণ কোম্পানিটা তাদের না, কোম্পানির আন্ডারে তারা কাজ করে। যেমন ঋণ প্রদানকারী, সে কোম্পানিকে ঋণ দিবে, সে কিন্তু কোম্পানির কিছু হয় না, মানে বাইরের লোক, বুঝছে, থার্ড পার্সন। সরকার আচ্ছা, একটা সরকারি কোম্পানি থাকে, তোমার কোম্পানিটাকে একটা সরকারের? কখনোই না। তুমি জাস্ট সরকারকে কি দিতেছো? ভ্যাট দিতেছো, কর দিতেছো, আয়কর দিতেছো। তারপর পাওনাদার তো তোমার কাছে টাকা পাওনাই থাকে। আর কর্মচারী কি? কর্মচারী হচ্ছে থার্ড পার্সন লোক, আমার আন্ডারে সে কাজ করে, আমার কাজগুলো সে করে দেয়। তার মানে একটা কোম্পানির অভ্যন্তরীণ ব্যবহারকারী আমরা শিওরভাবে বলতে পারি একজন মালিক আর একজন ব্যবস্থাপক। দ্বিতীয় অধ্যায়ে হিসাবের বৈশিষ্ট্য থেকে দুইটা বৈশিষ্ট্য থেকে খুব বেশি প্রশ্ন হয়। সেটা হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে কি? দ্বৈত জিনিসটা কি সেটা তোমাকে বুঝতে হবে। দ্বৈত মানে হচ্ছে দুই। দ্বৈত মানে কি? দুই, টু, বুঝছো? দ্বৈত মানে দুই। অর্থাৎ আমাদের যে লেনদেনগুলো থাকবে, লেনদেনগুলোর কয়টা পক্ষ থাকবে? দুইটা পক্ষ থাকবে, অর্থাৎ দ্বৈত পক্ষ। লেনদেনগুলোর দুইটা পক্ষ থাকবে, অর্থাৎ লেনদেনগুলোর দুইটা পক্ষ কিভাবে? একজন সুবিধা প্রদান করবে আর একজন সুবিধা গ্রহণ করবে। যেমন কি হইলো, এখানে একটা উদাহরণও দেওয়া আছে। ধরো তুমি তোমার কর্মচারীদের বেতন দিলা, তো কি হইলো? বেতন যেটা তুমি দিলা, তো কি করলো? তুমি একবার কি করছো? তার থেকে সুবিধা গ্রহণ করছো, অর্থাৎ তার মাধ্যমে তুমি তোমার কর্মচারীকে কি করলা? কাজ করাইলা। তার মানে কি? তুমি সুবিধা গ্রহণ করছো। আর কর্মচারী যে বেতনটা পাইলো, সে কি পাইলো? টাকাটা পাইলো। তার মানে কি? তুমি তাই মানে কি? সে সুবিধা প্রদান করছে, মানে তুমি সুবিধাটা প্রদান করছো প্লাস তুমি সুবিধাটা গ্রহণ করছো। আবার ওই দিক থেকে বিবেচনা করলো একই। যেমন দেখো, একটা পক্ষ থাকে এখানে যে বেতন দিছে, যেমন আমরা জাবেদা যদি করি, আমি কি করলাম? একজনকে বেতন দিলাম, তার মানে কি? আমার নগদ টাকা চলে গেছে। নগদ টাকা চলে গেলে কি হয়? ক্রেডিট হয় না? এবার কি? বেতন হচ্ছে আমার ডেবিট আর নগদ হিসাব হচ্ছে ক্রেডিট। তার মানে আমার এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বেতন পক্ষ আর একটা হচ্ছে নগদ পক্ষ। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? তারপরে এইখানে আরেকটা বৈশিষ্ট্য থেকে খুব বেশি প্রশ্ন আসে। বললাম যে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে দ্বৈত সত্তা আর একটা হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতা জিনিসটা কি? আমি নর্মালি বলি, তুমি একটু বুঝো। দৃশ্যমান যেটা, সেটা তুমি দেখতে পাও, তুমি খালি চোখে সেটা দেখতে পাও, বুঝছো? আর অদৃশ্যমান হচ্ছে যেটা তুমি দেখতে পাও না, ঠিক আছে? কিন্তু আসলে এই জিনিসটা হিসাব বিজ্ঞানে ওইভাবে বিবেচনা করা হয় না। ওইভাবে বিবেচনা করা হয় না। কীভাবে বিবেচনা করা হয় একটু বলি। দেখো, তুমি একটা
আসবাবপত্র, বা তুমি একটা তোমার পড়ার টেবিল কিনলা, তোমার আব্বু আম্মু তোমাকে একটা পড়ার টেবিল কিনে দিল, কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে। ধরো এখানে আমরা এই হিসাবটাই করি যে তোমার আব্বু আম্মু তোমাকে 10,000 টাকা দিয়ে একটা পড়ার টেবিল কিনে দিল। এখন কি হইল, 10 বছর পর, ঠিক আছে, 10 বছর পর এই যে পড়ার টেবিলটা তুমি 10,000 টাকায় কি বিক্রি করতে পারবা? আমাকে বলো তো, তুমি কখনোই কি 10,000 টাকা দিয়ে কিনে 10 বছর পর এটা 10,000 টাকায় বিক্রি করতে পারবা? কখনোই পারবা না। অবশ্যই তখন তোমাকে 2,000 বা 1,000 টাকায় ছাইড়া দিতে হবে, মানে লস করে হইলো বিক্রি করতে হবে। তো এখন এই যে তোমার এই যে লসটা হইলো, এই যে তোমার ক্ষতিটা হইলো, এই যে 8,000 টাকা কমে তুমি বিক্রি করতে হয়েছে 10 বছর পরে, 8,000 বা 9,000 টাকা কমে যে তুমি বিক্রি করতেছো, এই জিনিসটাই তোমার জন্য কি? অবচয়। অর্থাৎ সম্পদের যে মূল্যটা হ্রাস পায় ব্যবহার করতে করতে, সেটাই হচ্ছে অদৃশ্যমান লেনদেন। আশা করি বুঝছো। হিসাব সমীকরণটা থেকে তোমাদের 2টা কোশ্চেন হয়। একটা হচ্ছে হিসাব সমীকরণের এই যে সূত্রটা, বুঝছো, আর দ্বিতীয়টা হচ্ছে এই সূত্রটাকে ভাঙার পর আরেকটা রূপ আসে, ওইটা থেকেও তোমাদের প্রশ্ন হয়। এবার আসো আমরা এই জিনিসটা একটু জেনে নিই, ঠিক আছে? কি জিনিস? যে এ মানে কি? এ মানে হচ্ছে এখানে লেখা আছে অ্যাসেট, অর্থাৎ সম্পদ। সম্পত্তির ভিতরে তোমার কি থাকবে? একটা সম্পত্তির ভিতরে কি থাকবে একটু বিবেচনা করো। ধরো তুমি হচ্ছে মিলেনিয়ার, তোমার অনেক সম্পত্তি আছে, তোমার জায়গা সম্পত্তির মাশাআল্লাহ অভাব নাই। তাইলে তোমার কি থাকবে? এই জায়গা সম্পত্তি নিয়ে তোমার একটা দায় থাকবে। যদি আমার গাড়িটা নষ্ট হয়ে যায়, ধরো তোমার গাড়িটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার কিন্তু এটা ঠিক করাইতে হবে, তখন এটা তোমার জন্য একটা দায় হবে। যদি তোমার বিল্ডিংয়ে একটা ভূমিকম্প এসে এটা ভাঙা যায়, তার মানে এটা তোমার জন্য দায়, অর্থাৎ তোমাকে এটার জন্য খরচ করতে হবে এক্সট্রা। অর্থাৎ তোমার সম্পত্তির জন্য, তুমি সম্পত্তি নিলে, কোনো একটা সম্পত্তি তোমার থাকলে ওটার জন্য দায়টাও তোমাকেই নিতে হবে। তার মানে একটা সম্পত্তিতে আমরা কি পাবো? দায় পাবো, প্লাস আমরা ইকুইটি মানে হচ্ছে আমি মালিকানা সত্ত্ব পাবো, অর্থাৎ এটার সম্পূর্ণ মালিক আমি। ঠিক আছে, আশা করি বুঝছো। মানে কি, আমার একটা সম্পত্তি থাকলে এটার দায়টাও আমার, এটার মালিকানাটাও আমার। অর্থাৎ কি, দায়ও আমাকে বহন করতে হবে, আমি যে মালিক, এই মালিকানাটাও আমাকে বহন করতে হবে। তার মানে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, মানে এ ইকুয়াল টু এল প্লাস সি। এখন দেখো আপু, আমি তোমাকে কি বলছি, এই অধ্যায়ের যে হিসাব সমীকরণ, এটা থেকে তোমার 2টা প্রশ্ন আসে। একটা তো শিখলাম যে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, আবার এই সূত্রটার এই ভাঙলে আরেকটা সূত্র আসে। কি সেই সূত্র? দেখো, এই যে বর্ধিত মানে হচ্ছে এই জিনিসটার ভাঙলে আরেকটা রূপ আসে। কি? এ ইকুয়াল টু এল প্লাস। তো ঠিক আছে, এখন এই যে মালিকানা সত্ত্ব, এইটার ভিতরে আরও কিছু জিনিস আছে। কি কি জিনিস? দেখো এখানে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস টি, এইটা একদম মুখস্থ রাখতে হবে, কারণ এটা তোমাদের পরীক্ষায় আসবে। অপশানগুলো প্লাস মাইনাসগুলো ভুল করে দিবে, এবং তোমাকে ওইটা শুদ্ধটা তোমার টিক চিহ্ন দিতে হবে। যদি ভুল করো 1 নম্বর মাইনাস। তার মানে বোঝা গেল কি, আমাদের এই হিসাব বিজ্ঞানের বর্ধিত রূপটা মুখস্থ রাখতে হবে। এখন কথা হচ্ছে, দেখো এগুলোর যে অর্থগুলো এগুলো দেওয়া আছে। এ মানে হচ্ছে সম্পদ, তারপর এল মানে হচ্ছে দায়, এটা তো আমরা জানি। এবার যে আমাদের মালিকানা সত্ত্বটাকে ভেঙে যে একটা রূপ আসছে, সেটা আমাদের জানতে হবে। কি সেই রূপ? দেখো, প্রথমে আসে হচ্ছে সি। এই যে সি মানে হচ্ছে মূলধন, ঠিক আছে। আর মানে হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে আমার আয়। অর্থাৎ মালিকানা সত্ত্বের ভিতরে আমার কি থাকবে? মূলধন থাকবে, আমার রেভিনিউ যোগ হবে, অর্থাৎ আমার মূলধনটা যোগ হবে, আমার আয়টা যোগ হবে, এবং আমার থেকে যে খরচটা হবে সেটা বাদ চলে যাবে। কারণ আমি যদি কোনো খরচ করি, এটা তো অবশ্যই আমার থেকে বাদ যাবে, কারণ এই টাকাটা আমার থেকে চলে যাচ্ছে, এটা বাদ। তারপর হচ্ছে উত্তোলন হচ্ছে আমার ধরো একটা ব্যবসা আছে, আমি এখান থেকে কিছু টাকা তুইলা ফেললাম, তার মানে কি এই জিনিসটা আমার জন্য খরচ না। তো কি, এই 2টা হচ্ছে মাইনাস, প্রথম 2টা প্লাস, মূলধন আর রেভিনিউ, অর্থাৎ মূলধন এবং তোমার যে আয়টা, এই 2টা হচ্ছে প্লাস, আর বাকি 2টা হচ্ছে তোমার কি মাইনাস। ঠিক আছে, এই সবগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, সি মানে হচ্ছে ক্যাপিটাল, আর মানে হচ্ছে রেভিনিউ, ই এক্স মানে হচ্ছে এক্সপেন্সেস, তারপর ডি মানে হচ্ছে ড্রয়িং মানে ওই ড্রয়িং না, তুমি যে খাতায় ড্রয়িং করো, ঠিক আছে, এটা মানে উত্তোলন আর কি।
এবার এই বর্ধিত রূপের টপিকটার নিচে তোমাদের 5টা লাইন আছে। এই 5টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। কি কি? তোমার সম্পদ বাড়লে তোমার দায় ও মালিকানা সত্ত্ব বাড়বে। আমি ওইখানে পড়াইছিলাম না যে A = A+C, তার মানে কি সম্পদের সাথে দায় আর মালিকানা সত্ত্বের সম্পর্ক আছে। তার মানে আমার সম্পদ যদি বাড়ে তাহলে আমার দায়ও বাড়বে, মালিকানা সত্ত্বও বাড়বে। কেমনে বাড়বে দেখো, তোমার মোট সম্পদ বাড়ছে। তুমি ধরো তোমার এখন 5টা গাড়ি আছে, তুমি আরেকটা গাড়ি নিলা, তো এখন আরেকটা গাড়ি যদি নষ্ট হয়ে যায় ওটা তোমার দায় দিতে হবে না, ওটার জন্য তোমাকে খরচ করতে হবে না নিজের থেকে, তার মানে কি তোমার দায় বাড়বে। এবার কি মালিকানা সত্ত্ব বাড়বে, অর্থাৎ তুমি আরেকটা 5টা গাড়ি আছে আরেকটা গাড়ি কিনছো, তো তোমার কি হলো, তুমি ওটারও মালিক হয়ে গেলা, তার মানে তোমার মালিকানা সত্ত্বও বেড়ে গেলো। এবার কি, মোট সম্পদ কমলে তোমার মালিকানা সত্ত্বও কমবে। তোমার 5টা গাড়ি আছে, একটা গাড়ি ব্রাস্ট হয়ে গেছে, শেষ, তোমার দায়ও কমে গেছে, তোমার মালিকানা সত্ত্বেও কমে গেছে, কারণ ওই গাড়ির জন্য তোমার আর খরচ করতে হবে না, এবং ওই গাড়ির তুমি মালিকও না। এখন তুমি কি সাইডিয়া মালিক হইবা? গাড়ি যে এখন পুরা সারলে ব্লাস্ট হয়ে সারলে যে সাইডা থাকবে এটাকে তুমি পাইবা? তো এটা দিয়ে তো তোমার কোনো কাজ নেই, তার মানে তোমার কি মালিকানা সত্ত্বটা কমে গেল, তোমার দায়টাও কমে গেল, ওই গাড়ির পিছনে আর জীবনও খরচ করতে হবে না। এবার দেখো, একটা সম্পদ বাড়লে আরেকটা সম্পদ কমবে, একটা সম্পদ তোমার বাড়লে আরেকটা সম্পদ কমবে। তারপর দেখো, মালিকানা সত্ত্ব আর মোট দায়ের মধ্যে কিন্তু একটা বিপরীত সম্পর্ক আছে। একটা বাড়লে একটা কমবে, একটা বাড়লে একটা কমবে। মালিকানা সত্ত্ব আর দায়ের মধ্যে কি আছে? বিপরীত সম্পর্ক। একটা বাড়লে একটা কমবে। আবার মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়? মোট দায় কমে যায়। আবার মালিকানা সত্ত্ব কমলে কি হয়? মোট দায় বাড়বে। তোমরা মাঝে মধ্যে দেখবা তোমাদের যে নাম্বার, তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো হয় সৃজনশীলে, এটার নাম্বারে থাকে যে লেনদেন নয় কোনগুলো, ওইগুলো চিহ্নিত করে লেখো। এই জন্য তুমি মানে এত লাইন মুখস্থ করতে হবে না, ঠিক আছে? জাস্ট 5টা কিওয়ার্ড মুখস্থ করতে হবে। কি কিওয়ার্ড দেখো, আপু বলে দিতেছি, যে অর্ডার বা ফরমাইশ এরকম যদি লেখা তোমার সেন্টেন্সটাতে থাকে। যেমন ধরো তুমি কি করলা, তুমি একটা জিনিস অনলাইনে, তোমার একটা পারফিউম অনলাইনে পছন্দ হয়েছে, ওটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, বুঝছো? মানে ওই ব্যাটা যদি নিয়ে আসে তখন তুমি পারফিউমটা নিয়ে দেখা তারপর তাকে কি করবা, টাকাটা পেমেন্ট করবা। তার মানে কি, তুমি যখন অর্ডার দিবা তখন কিন্তু তোমার কোনো লেনদেন হচ্ছে না, তুমি জাস্ট হাতে পণ্যটা পাওয়ার পর তোমার সেফটির জন্য তুমি যদি আগে ওই পেজের মধ্যে টাকা দিয়ে দাও, ওই ব্যাটা যদি তোমার ব্লক মারা দেয় তাহলে তোমার জন্য ওইটা রিস্ক না? তার মানে কি, তুমি যদি কোনো কিছু অর্ডার দাও বা কোনো কিছু ফরমাইশ প্রদান করো যে এটা আমার জন্য করে দেন, তাহলে কিন্তু সেটা লেনদেন হবে না। যখনই টাকার সম্পর্ক আসবে তখনই সেটা লেনদেন হবে। তারপর দেখো ব্যক্তিগত তহবিল। ব্যক্তিগত তহবিল হচ্ছে তোমার নিজের থেকে কোনো কিছু খরচ করলে, ধরো যে তোমার আব্বু উনি যেই টাকা চাকরি করে বা ব্যবসা করে ওইখান থেকে তোমার স্কুলের বেতনটা দিল না, উনি ব্যক্তিগত একটা তহবিল থেকে বা ব্যক্তিগত কিছু জমানো টাকা থেকে তিনি কী করলেন, তোমার স্কুলের বেতনটা দিলেন। তার মানে সেটা হবে কি, লেনদেন না, ঠিক আছে? এরপরে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ তুমি সিদ্ধান্ত নিলা, বললা যে আমি একটা 500 টাকার একটা ব্যাসলাইট কিনবো বা 500 টাকার একটা চেইন কিনবো গলার, তুমি এটা সিদ্ধান্ত নিলা, বাট এখনও কিনো নাই, তার মানে কি এটা কি লেনদেন হবে? হবে না। এবার চুক্তি করা হলো। চুক্তি করা হলো বলতে কি, ধরো তুমি কারোর সাথে চুক্তি করলা যে হ্যাঁ আমি আপনার কোম্পানিতে কালকে থেকে জব করব, এখনও কিন্তু জব করো নাই বা টাকা পাও নাই, তার মানে কি চুক্তি করা হলো, সেটা লেনদেন হবে না। তারপর নিয়োগ দেওয়া হলো। তুমি নর্মালি চিন্তা করো, তুমি তোমার কোম্পানিতে একটা লোক নিয়োগ দিলা, অর্থাৎ তাকে তোমার আন্ডারে রাখলা, আজকে রাখলা। এখন আজকেই কি তুমি তারে অ্যাডভান্স 10,000 টাকা পেমেন্ট দিয়ে দিবা? কখনোই না, কারণ সে যদি তোমার কালকে থেকে অফিসে না আসে, তোমার 10,000 টাকা নিয়ে ভাইগা যায়, তাইলে এটা একটা রিস্ক থেকে গেল না? তোমার তো বড় কোম্পানি, তুমি তো আর ভাগবা না, সে যে চাকরি করতেছে তো তুমি চিনো না জানো না, নিয়োগ দিয়ে দিলা, কারণ সে যদি তোমার টাকা নিয়ে ভাইগা যায় তো তোমার একটা রিস্ক থাকবে না? তো তুমি যখন নিয়োগ দিবা তখনই সেটা লেনদেন হবে না। তার মানে 5টা কিওয়ার্ড আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই অধ্যায়ের সব শিক্ষার্থীর ফেভারিট টপিক হচ্ছে চালান, ক্যাশ মেমো, বুঝছো? এগুলো আঁকি করতে খুব ভাল লাগে, প্রশ্ন আসলে এগুলো অনেকে আগে অ্যান্সার করে। তো এখন এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, এটা একটি স্ক্রিনশট দিয়ে ফেলো, ঠিক আছে? এখন এই যে চালান, এটা কে প্রস্তুত করে? বিক্রেতা। এবং এটা কেন প্রস্তুত করা হয়? যখন তুমি ধারে ক্রয় বিক্রয় করবা। আর ক্যাশ মেমো কে প্রস্তুত করে? বিক্রেতা। এবং এটা 3 সেট প্রস্তুত করা হয়। কয় সেট? 3 সেট। এবং এটা নগদে পণ্য ক্রয় বিক্রয় করতে, অর্থাৎ চালান ক্যাশ মেমো একই জিনিস।
চালান ক্যাশ মেমো একই জিনিস, এটা বিক্রেতাই প্রস্তুত করে। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে চালানটা হচ্ছে ধারে ক্রয় বিক্রয়ের জন্য, আর ক্যাশ মেমোটা হচ্ছে নগদে ক্রয় বিক্রয়ের জন্য। ক্লিয়ার? এবার হচ্ছে ভাউচার। হ্যাঁ, ভাউচার কে প্রস্তুত করে? ক্যাশিয়ার। এবং ভাউচার কত প্রকার? তোমাদের দুইটা ভাউচার আছে, ডেবিট আর ক্রেডিট। এবার এটা কেন প্রস্তুত করা হয়? খরচ বা আয়ের জন্য। এবার হচ্ছে ক্রেডিট নোট, ডেবিট নোট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জায়গাটা অনেকে প্যাচ লাগায় ফেলে যে ডেবিট নোটটা কে প্রস্তুত করে আর ক্রেডিট নোটটা কে প্রস্তুত করে। ক্রেডিট নোট প্রস্তুত করে হচ্ছে বিক্রয় ব্যবস্থাপক, আর ডেবিট নোট ক্রয় ব্যবস্থাপক। কেন তৈরি করা হয়? ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের জন্য। ওকে, একটা জাস্ট মনে রাখবে যে ডেবিট নোট ক্রয় ব্যবস্থা প্রস্তুত করে ক্রয় ফেরতের জন্য, তাহলে আরেকটা এমনি মনে থাকবে। দুইটা আবার একসাথে মুখস্থ করো না, মাথায় থাকবে না। আশা করি দেখা যায়। হিসাব চক্রের কয়টা ধাপ জানো? তুমি যদি একজন হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে এটা যদি না জানো, তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক ব্যাপারটা। তো হিসাব চক্রের ধাপ কিন্তু 10টা, ঠিক আছে? একদম ঠাডা মুখস্থ রাখতে হবে। সিরিয়ালে একদম ঠাডা মুখস্থ, ঠিক আছে? এটা মুখস্থ রাখো, হ্যাঁ? আচ্ছা আপুরা ভাইয়ার, আমার একটু বলো তো হিসাব কত প্রকার? হিসাব হচ্ছে কত প্রকার? 5 প্রকার। সম্পদ, আয়, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব। কি? সম্পদ, আয়, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে? একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে। এখন এই যে সম্পদ, হ্যাঁ, সম্পদ আর ব্যয় কিন্তু এক সাইডের, বুঝছো? সম্পদ আর ব্যয় এক সাইডের। যারা রেওয়া মিল করছো তারা কিন্তু জানো সম্পদ আর ব্যয় একসাথে ধরা হয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব আরেকটা সাইডে ধরা হয়। তো এখন এই যে সম্পদ আর ব্যয়, এটা যদি আমার কি হয়? বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর হ্রাস পাইলে হবে ক্রেডিট। কারণ আমার সম্পদ যদি বাড়ে, এটা অবশ্যই আমার ডেবিট হবে, কারণ এখানে আমার লাভ হইতেছে। কিন্তু সম্পদ যদি আমার কমে যায়, আমার সম্পদটা চলে যায়, তাহলে এটা আমার জন্য ক্রেডিট। এবার দায় বাড়লে তোমার কি হবে? আমি দেখো, দায় বাড়লে কি হবে? ক্রেডিট হবে, আর দায় কমলে হবে ডেবিট। অর্থাৎ সম্পদ আর ব্যয় হচ্ছে একরকম, একটা হিসাবে ধরবা, আর আয়, দায়, মালিকানা সত্ত্ব হচ্ছে এটা উল্টা হিসাবে ধরবা, ঠিক আছে? এই দুতরফা দাখিলা অধ্যায়ের যে লাস্টের পৃষ্ঠাটা, এটাতে দেখো এখানে 3টা সূত্র আছে। এগুলা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসে, প্লাস সিকিউ তো একটা পুরো কোশ্চেনই এসে পড়ে তোমাদের, ঠিক আছে? তো এই 3টা সূত্র একটু মাথায় রাখতে হবে, বুঝছো? যে লাভ ক্ষতির সূত্র কোনটা, প্রারম্ভিক মূলধনের, সমাপনী মূলধনের, এগুলো কিন্তু তোমাদের সৃজনশীলও আসে, ঠিক আছে? একদম মুখস্থ রাখতে হবে। আর সবাই শোনো, তোমাদেরকে যে টপিকগুলো বলে দিতেছে এগুলো একটু বইয়ে কষ্ট করে দাগায় রেখো। দেখো, ডেবিট ক্রেডিট কি? এই যে একটু আগে যেটা পড়ছি, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। দায় বাড়লে ডেবিট, দায় কমলে ডেবিট, আর দায় বাড়লে হচ্ছে ক্রেডিট। অর্থাৎ সম্পদের উল্টাটা, মানে কি সম্পদ আর ব্যয় হচ্ছে এক সাইডে, আর ওই 3টা হচ্ছে উল্টা। এটা এমনি মাথায় রাখবা। যদি তুমি বলো সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট, দায় বাড়লে ডেবিট, দায় কমলে, এমনি যদি মুখস্থ করো জীবনেও পারবা না। আমি যেভাবে বলছি সেভাবে, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ আর ব্যয় হচ্ছে কি এক সাইডের, আর ওই 3টা হচ্ছে এই জিনিসটার উল্টাটা। আর আপুরা দেখো, তোমাদের কিন্তু খতিয়ান যে অধ্যায়টা আছে, এটা থেকে, এই টপিকটা থেকে, এটা হচ্ছে মাস্টার টপিক, বুঝছো? মাস্টার পিস। এইটা থেকে খুব বেশি প্রশ্ন হয়, এবং এই জিনিসটা মুখস্থই হয় না, বুঝছো? ইংলিশটি মুখস্থ হয়, কিন্তু বাংলাটি পড়তে গেলে মাশাল্লাহ তখন আর মুখস্থ হয় না। তো দেখো, এই যে সিডি মানে কি? সিডি মানে ক্রেডিট ডাউন, বিডি মানে ব্রড ডাউন, সিএফ মানে ক্রেডিট ফরওয়ার্ড, আর বিএফ মানে ব্রড ফরওয়ার্ড। বিএফ মানে কি? বিএফ মানে তোমাদের ওই বিএফ না, এটা হচ্ছে ব্রড ফরওয়ার্ড, ঠিক আছে? তো এখন এটার যে বাংলা অর্থগুলা, এগুলো তোমরা একটু মুখস্থ রাখবা। জানি এটা কষ্ট, তাও একটু মুখস্থ রাখবা। তবে সিরিয়ালে মুখস্থ রাখবা যে সিডি মানে কি? নিচে নিত, সিডি, বিডি, সিএফ, বিএফ। তো এরকমভাবে বাংলাটাও কি করবা? মুখস্থ রেখা দিবা সিরিয়ালে। মানে আমি কি বলতে চাইছি দেখো, এই পাশের, এই যে এই পাশেরটা প্রথমে মুখস্থ করবা, সিডি, বিডি, সিএফ, বিএফ। তারপরে এই পাশের বাংলাটা সিরিয়ালে মুখস্থ করবা, বুঝছো? আর শোনো, তোমাদের আরেকটা কথা, কোন ঘরে কয়টা ঘর আছে, মানে কোন ঘরে কয়টা আছে, কয়টা ঘর, মানে জাবেদার ঘর কয়টা, খতিয়ানের ঘর কয়টা, এরকম সিম্পল কোশ্চেনগুলো একদম মাথায় গেঁথে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আসে। তারপরে দেখো, তোমাদের এই ডেবিট পোস্টিং হলে ডেবিট মানে যোগ, আর ক্রেডিট মানে হচ্ছে বিয়োগ, ঠিক না?
আর জাবেদাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তোমাদের বইয়ের জাবেদা অধ্যায়ে কিছু জাবেদা দেওয়া আছে, ঠিক আছে? ওই জাবেদাগুলো একদম ঠান্ডা মুখস্থ রাখতে হবে। জাবেদা এখানে পড়ানোর মতো কিছু নাই, ঠিক আছে? তো তারপরে দেখো এখানে সম্পদ আর ব্যয়কে আমি কিন্তু একসাথে হিসাব করছি। সম্পদ আর ব্যয়কে ডেবিট, আর দায় আর মালিকানা সত্ত্ব ক্রেডিট। যারা অমিল করছো তারা এই বিষয়টা জানো। আর আরেকটা কথা, লাস্ট একটা কথা, আমি এখানে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞান পরিচিত অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের মেবি সপ্তম অধ্যায় খতিয়ান পর্যন্ত এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো এগুলো দেওয়ার চেষ্টা করেছি। ক্লাসটা করার পর তোমরা প্রত্যেকটা অধ্যায়ে একটু বোর্ড কোশ্চেনগুলো পড়ার দরকার নেই, পড়লে তো তুমি পড়বা না আমি জানি, তুমি জাস্ট বোর্ড কোশ্চেনগুলো দেখবা, ঠিক আছে? আমি যেগুলো বলছি এগুলো থেকে আসছে কিনা, ঠিক আছে? একটু মিলাই নিও। আর আরেকটা ক্লাস আসবে এটা, কারণ এত বড় ক্লাস দিলে কিন্তু তোমাদের আবার প্রবলেম হবে, কারণ আপলোড দিতেও প্রবলেম। তো আরেকটা ক্লাসে আমরা বাকি অধ্যায়গুলো দেখাই দেবো, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো টপিকে, যে কোনো ক্লাসের হোক বা যে কোনো টপিকে প্রশ্ন থাকলে জাস্ট নিচে কমেন্ট বক্সে করে দিবা।